নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে থেকে, এবং এখানে কিন্তু বাংলাদেশের যে কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়ের সামনে সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এবং কারণ হিসেবে যদি আপনাদেরকে জানাই দর্শক, গতকাল থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিপিবি কার্যালয়ে ঘেরাও এবং দখল করার একটি বিষয় প্রচার হয়েছিল, এবং তারপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা এবং যে বাংলাদেশের সিপিবি কমিউনিস্ট পার্টি সিপিবির সদস্য যারা রয়েছেন তাদের কিন্তু সতর্ক অবস্থানে এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আসলে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সিপিবি ভবনের সামনে রয়েছেন। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশের কিন্তু কড়া অবস্থান এখানে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। কিন্তু দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবিতে গণমিছিলের কর্মসূচি দিয়েছিল 8টি সংগঠন, এবং এর যেই এই গণমিছিলকে ঘিরে এবং এই যে এই কর্মসূচিকে ঘিরেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের যে কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়ে দখলের একটি বিষয় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গিয়েছিল, এবং তারপর থেকে কিন্তু যারা আসলে সিপিবির নেতাকর্মীরা রয়েছেন, সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এই খানে এসে উপস্থিত হয়েছেন। এবং জুলাই আগস্ট যে অভ্যুত্থান শেষ হয়ে গেছে, এবং 5 তারিখের থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের দেশে কোনো সরকার ছিল না। তারপরে ডক্টর ইউনূস বিমানবন্দরে এসে দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছে। আপনারা যদি শুনে থাকেন, আমি টেলিভিশনের সামনে বসে থেকে শুনেছি, আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষও বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ এই কথাটা শুনেছে। দ্বিতীয় স্বাধীনতা, ওই জায়গাতেই প্রশ্নটা উঠেছে, মুক্তিযুদ্ধের যে প্রশ্ন, মুক্তিযুদ্ধকে বানচাল করে দেওয়া, 71কে বিলীন করে দেওয়ার প্রশ্ন উঠেছে। আমরা দেখেছি রিসেট বাটন, এই যে আলোচনাগুলো দিয়েছে, এর মধ্য দিয়েই মবটাকে উস্কে দেওয়া হয়েছে। তো এইটা যে এই মব যে উস্কাচ্ছে, এই মব উস্কানোর পিছনে রাষ্ট্র তার পিছনে রয়েছে। আপনারা যদি দেখতে পারেন, গত একদিন কিংবা 2 দিন আগেই ইনকিলাব মঞ্চ থেকে একজন বলেছে না যে 10 লাখ টাকা দিলেই আমরা ফেসিবাদের দোসর ভাঙতে যাব। তার মানে কি, এই 10 লাখ টাকা তাকে দিচ্ছে কে? এই সরকার দিচ্ছে, এই ইন্টারিম গভর্নমেন্ট দিচ্ছে, যার কারণে আজকে তারা এই জায়গায় যাচ্ছে। আজকে ওই জায়গায় যে মব, আমি আবারও বলতেছি যে লাকি আক্তার একটা প্রতিবাদী কণ্ঠ। লাকি আক্তার মানে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠ, যে কণ্ঠ দিয়ে লাকি আক্তার গণজাগরণ মঞ্চকে তৈরি করেছিল সেই জায়গা। তাই তো লাকি আক্তারকে দমানোর জন্য তারা এইসব ওই 24 ঘন্টা 48 ঘন্টার নামক বিভিন্ন পায়তারা করছে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, লাকি আক্তার কিন্তু তার সংগ্রামে রাজপথে আছে। লাকি আক্তার হাঁটতে জানে না, লাকি আক্তার ভয় পড়তে জানে না। লাকি আক্তার পিঠে অসংখ্য লাঠির বাড়ি, টিয়ার গ্যাস, বুলেট উপেক্ষা করে রাজপথে ছিল, আছে এবং থাকবে। কি নাম? আমার নাম রবি, আমি বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণে দপ্তর সম্পাদক। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে সিপিবির একজন নেতা, তিনি যেমনটি বলছিলেন আসলে যে তাদের যে মবটি উস্কে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই সিপিবি ভবন ভাঙা অর্থাৎ দখলের যে বিষয়টি কথা বলা হচ্ছে, এই বিষয়টির কথা বলছিলেন। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের যে কমিউনিস্ট পার্টি সিপিবি, তাদের অফিসের সামনে কিন্তু পুলিশ রয়েছে এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটি বলা হয়েছিল যে দোকানগুলো যেন বন্ধ করে রাখা হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে দোকানগুলো কিন্তু খোলা রয়েছে, এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু তাদের এই দোকানটি ভিতরে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা খুলে রেখেছেন, এবং পুলিশ সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবিতে গণমিছিলের কর্মসূচি দিয়েছিল যে 8টি সংগঠন, সেই বাম 8টি সংগঠনের এই যে কর্মসূচি তারা দিয়েছিল, সেই কর্মসূচির পর কিন্তু গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটি বিষয় জানা যায় যে আসলে এই যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে দখল করে ছাত্র জনতার কার্যালয় বানানোর একটি ডাক দেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেখানে কিন্তু এই যে সিপিবির কার্যালয়টি সেটি কিন্তু দখল করার একটি বিষয় বলা হয়েছিল। তবে এই বিষয়টি জানাজানির পর অর্থাৎ নেতাকর্মী যারা রয়েছেন, এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন গতকাল রাত থেকে, এবং আজকে সকালেও কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে সতর্ক অবস্থান নিয়েছেন।
দর্শক আপনাদের জানিয়ে রাখি সেই 8টি সংগঠনের মধ্যে রয়েছে যে গণমিছিল উদ্যোগ নেওয়া সংগঠনগুলো, সেগুলো হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আমরা কথা বলবো এই মুহূর্তে, আসলে একজন নেতৃবৃন্দ কথা বলছিলেন। ডক্টর ইউনূস এবং আপনার মানসিকতার মধ্যে প্রায় সেম, আপনারা প্রায় উদার মানুষ। এই উদার মানুষদের সময় এসে দেশে কেন আবার এই এক ধরনের মব জাস্টিস, এক ধরনের মৌলবাদ এভাবে উত্থান? এই শোনেন, দুইটা জিনিস, খালি উদার মানসিকতা হলো না, এটা তো পুরো একটা সিস্টেমের সিস্টেম চেঞ্জ না করতে পারলে এটা কিছু করা যাবে না, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে একটা গণ অভ্যুত্থানের পরে এইবারে গণ অভ্যুত্থানে দেখছেন নানা শক্তি ছিল, তার মধ্যে উগ্র শক্তিও ছিল, তারা অনেক সময় আপার হ্যান্ড নিতে চাইছে। এগুলো দায়িত্ব হচ্ছে সরকারের, এদেরকে কঠোরভাবে দমন করা, না হলে এরা তো গণতন্ত্রের শত্রু, এরা দেশকে যে অগ্রগতির দিকে আমরা নিয়ে যাই তার শত্রু, এরা মানবাধিকারের শত্রু। এই কাজটাই অন্তর্বর্তীকালীন সরকারকে ভালোভাবে বুঝতে হবে, তবে সে একা পারবে না, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে এই কাজটা কি তাকে করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো শাহিন কোথায়? শাহিন হঠাৎ দেখো না, তাহলে দেখো হঠাৎ করে একটা মহল সিপিবির উপরে হঠাৎ খেপে গেল কিসের জন্য? না, এটা হঠাৎ করে তো আমি দেখি না, সিপিবির উপরে এটা অনেক দিন ধরেই আছে। এখন শুধু না, সিপিবির জানেন যে আমাদের এই পার্টি আমরা এইবারে 77 বছর পালন করলাম, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের হিসাব করলে এটা 100 বছরের পুরনো পার্টি। তো এই পার্টি যেহেতু শোষণ মুক্তির স্বপ্ন দেখে, তো যারা শোষণকে টিকিয়ে রাখতে চায় তারা আমাদের বিরুদ্ধে নানাভাবেই কি বলবো যে আক্রমণ করার চেষ্টা করবে। এইটা পুরনো বহু আক্রমণ। এই যে মুক্তি ভবন আমরা এটাকে নাম দিয়েছি, জানেন আমরা মনে করি এটা গরিব মানুষের মুক্তির ভবন। তো এই মুক্তির ভবন যারা বড় লোকের রাজনীতি করে তারা তো চাইবে না, ইনিয়ে বিনিয়ে কোনো না কোনোভাবে তারা আক্রমণ করতে চাইতে পারে। তো এইটা আমাদের কাছে প্রধান কোনো ঘটনা বলে মনে হয় না। আমরা মনে করি এদেরকেই অতিক্রম করেই জনগণকে সাথে নিয়ে আমরা মানুষের কল্যাণ, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা, শোষণহীন সমাজ গড়ার দিকে আমরা এগিয়ে যাব। নিরাপত্তার ব্যাপারে কি বলতে চান? আমি নিরাপত্তা নিয়ে আমরা খুব ভাই আমরা বেরোতে হবে এখন, একসাথে কথা বলে এই মুহূর্তে কথা বলছিলেন একজন, আসলে তিনি যেমনটি বলছিলেন তাদের এই যে সিপিবির উপর আক্রমণ, এটি আসলে অনেকদিন আগে থেকেই এবং শুধুমাত্র আজকেই বা এরকম হঠাৎ করে আক্রমণ করা আছে বিষয়টি সেমনটি হয়তো তিনি যে বলছিলেন সেই বিষয়টি কিন্তু কথা বলছিলেন তিনি। সবটা জানা খুব প্রয়োজন বলে আমি মনে করি না, আর সব কিছুকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি না। সুতরাং ওইটা আমাদের এই এজেন্ডাই নাই, আলোচনার মধ্যে এটা আমরা নাই। আমরা প্রথমত হচ্ছে মনে রাখতে হবে এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ। সেই মুক্তিযুদ্ধের যে স্বপ্ন বাস্তবায়ন হয়নি বলেই 90-এর গণঅভ্যুত্থান করতে হয়েছে, এবং এইবারের 24-এ অনেক মানুষের রক্ত দেওয়ার মধ্যে আরেকটা গণঅভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে। আমাদের সামনে জরুরি কর্তব্য হলো এই গণতন্ত্রের পথে যে যাত্রা, এটা যাতে কোনো ক্রমেই বাধাগ্রস্ত না হয় সেই দিকে যাওয়া। তার জন্য দ্রুততম সময়ে আমরা প্রয়োজনীয় সংস্কার করে একটা ভালো নির্বাচনের দিকে যাওয়া। তো এখন আমরা জানি যে এই ধরনের গণঅভ্যুত্থানে অনেক সময় অনেক উগ্র শক্তি, অনেক সুবিধাবাদী শক্তি তারা তার কি বলবো যে তাদের যে উদ্দেশ্য সেটা সফল করতে চাইতে পারে, কিন্তু আমি মনে করি এইটাকে খুব বেশি আলোচনার মঞ্চে আনা উচিত না। আমাদেরকে দেখতে হবে যে গণ অভ্যুত্থানের যে মূল চেতনা সেইটা ঠিক রাখার কথা সবাই বলছে কিনা। কমিউনিস্ট পার্টি সেটা ঠিক রেখে আগাচ্ছে। এখন ওই যে আবার কেউ প্রশ্ন করলেন যে আমাদেরকে নিয়ে অনেকে অনেক কথা বলে, আমরা সেইটাকে অপ্রয়োজনীয় মনে করি। কারণ এটা বাংলাদেশের ইতিহাস দেখলে দেখবেন যে কমিউনিস্টরা বাংলাদেশে নীতিনিষ্ঠ অবস্থানে থেকে যে রাজনীতি করছে, বরঞ্চ অনেক দল সেটি করে কিনা সেটা আপনারাই খুঁজে দেখতে পারেন। প্লিজ ভাই, একটা বিষয় আপনাকে একটু বলে রাখতে চাই। আপনি যেহেতু এই বিষয়টা আমলে নিতে চাচ্ছেন না, কিন্তু এরকম একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঘোষণার পরপরই কিন্তু ধানমন্ডি 32-এ হামলার ঘটনা ঘটেছে এবং আপনারা আপনাদের কার্যালয়ে পুলিশও নিয়োজিত রেখেছেন। তো বিষয়টাকে আপনি একেবারেই আমলে নিচ্ছেন না? আমি দুটি কথা বলি। প্রথম কথা, 32-এর যে ঘটনা ঘটেছে ওই সময় আমরা পরিষ্কার বলেছি সরকার নীরব দর্শকের ভূমিকা ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না। আমরা এটা বলেছি প্রকারান্তরে কোনো না কোনোভাবে সরকারের, যদি পুরো সরকার না হোক, কোনো না কোনো অংশের প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না। কারণ এটা একটা সবচেয়ে বড় কথা আছে, সরকার যদি না চায় এ ধরনের ঘটনা ঘটতে পারে না। সুতরাং ওই ধরনের ঘটনার দায় সরকারকে নিতে হবে 32-এর, এবং নিশ্চয়ই 32-এর ঘটনার ব্যাপারে সরকার তার কৈফিয়ত তারা দেবে। আমরা
আজকে আমাদের কর্মকাণ্ড করছি, যে হুমকির কথা আপনারা বলছেন এটা নিশ্চয়ই সরকার আমলে নিয়েছে, সুতরাং তারাই এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়েছে। এইটা আমাদের কোনো, তাদেরকে আমরা এখানে নিয়ে আসি নাই, এইটা আমাদের কোনো বিষয় না। আমাদের কমরেডরাই যেমন নর্মালি থাকে পার্টি অফিস, এইটা তারা তাদের দায়িত্বের অফিস, তারা থাকবে। এবং আমরা মনে করি এই ভবনের নাম আপনারা শুনেছেন, এটার নাম কিন্তু মুক্তি ভবন। এই মুক্তি মানে মানুষের মুক্তি আমরা অর্জন করতে চাই। এই ভবনটাকে আমরা বলি গরিব মানুষের ভবন, এর অংশীদারিত্ব গরিব মানুষের আছে, সুতরাং মুক্তিকামী মানুষই এই ভবনের রক্ষক। সুতরাং এইখানে এই কারণে আমি অনেক ঘটনাকে আমলে নেওয়া প্রয়োজন মনে করছি না। যদি কোনো হামলার ঘটনা ঘটে বা অপ্রীতিকর ঘটনার সূচনা ঘটে, সেক্ষেত্রে দায় কে নেবে আপনার কি মনে হয়? অবশ্যই আমার ধারণা এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আমি প্রথমে বলে রাখি, এই ধরনের ঘটার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আর তারপরে যদি ঘটে, নিশ্চয়ই সরকারকেই সেই ব্যবস্থাটা বিবেচনা করতে হবে এবং দায়টা তার উপরে পড়বে। কিন্তু আমি ঠিক যে মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, এই দুপুরে আমি দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে যাতে করে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, তারা আমাদের সাথেও কথা বলেছে, তারা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরাও বলেছি আমাদের সহায়তা শুধু না, জনগণের সহায়তা নিয়েই আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, এটা আমাদের প্রত্যাশা। একটা বিষয়, সবশেষে একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে ইন্ডিয়ার বিষয়টা বলা হচ্ছে যে আপনারা ইন্ডিয়ার বাস্তবায়ন করছেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই কথা কে বললো না বললো এটা আমি কোনো আলোচনার সূচি মনে করি না, কারণ আমাদের কাছে মনে রাখতে হবে আমরা যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে চলেছি বিগত স্বৈরাচারের বিরুদ্ধে, এর আগেও যে সংগ্রাম করে চলেছি, তার কিন্তু অন্যতম ছিল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। পাশের আধিপত্যবাদী দেশ, তার যে ভূমিকা, তার বিরুদ্ধে কথা বলা, সাম্রাজ্যবাদ ভূ রাজনৈতিক কারণে আমাদের উপরে যে আধিপত্য বিস্তার করতে চাই, তার বিরুদ্ধে আমরা কথা বলে চলেছি দীর্ঘদিন ধরে। সুতরাং এই ব্যাপারে নতুন করে কমিউনিস্ট পার্টিকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে বা কমিউনিস্ট পার্টিকে অনেক প্রশ্নের কোনো কৈফিয়ত দিতে হবে, আমি এটাকে অবান্তর প্রশ্ন বলে মনে করি। কারণ বিগত দিনে যারা আপনারা এখানে এই যে প্রচার মাধ্যমের বন্ধুরা আছেন, বিগত এক দশক শুধু না, বিগত মুক্তিযুদ্ধের আগে এবং পরে আপনারাই কমিউনিস্ট পার্টির যে ইতিহাস তুলে ধরেছেন, তার মধ্যেই কমিউনিস্ট পার্টির ভূমিকা পরিষ্কার করে বলা আছে। আমি খুব বিনয়ের সাথে, কেউ যদি কোশ্চেন করতে চায়, না জেনে কোশ্চেন করলে তাদেরকে বলবো তারা যেন ইতিহাস জেনে নেয়। আর কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে কোনো কথা বলতে চায়, আমরা পরিষ্কার করে বলতে চাই, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে শুধু কমিউনিস্ট পার্টিকে রক্ষা না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব জনগণকে সাথে নিয়ে কমিউনিস্ট পার্টিই করবে। ভাই দর্শক যেমনটি শুনছিলাম, কিন্তু কথা বলছিলেন আসলে কমিউনিস্ট পার্টির একজন নেতা। তিনি যেমনটি বলছিলেন, তিনি যে তাদেরকে নিয়ে যে ধরনের প্রশ্নগুলো উঠেছে সেগুলো নিয়ে তিনি কথা বলছিলেন এবং সেই বিষয়টি তিনি জানাচ্ছিলেন তাদের নেতাকর্মীরা এখানে অবস্থানে রয়েছেন। এছাড়াও তিনি বলছিলেন যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত তাদের সাথে এবং সরকারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি যেন খেয়াল রাখা হচ্ছে, তিনি কিন্তু জানিয়েছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি, একটি অনলাইন মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে, একটি অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এই যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয় দখল করার একটা বিষয় বলা হয়েছে এবং সেখানে ছাত্র জনতার কার্যালয় করার বিষয়ে কিন্তু দখল করার বিষয়ে যে গতকালে পোস্ট করা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং তারপর থেকে কিন্তু সিপিবির যে নেতৃবৃন্দ রয়েছেন, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং সর্বশেষ যেই কথাটি বলছিলেন আসলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন নেতা, যে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দিক থেকে যে ধরনের নেতাকর্মীরা যেখানে স্বাভাবিকভাবে আসেন সেই কার্যক্রমটি তাদের পরিচালিত হচ্ছে বলে তিনি জানিয়েছেন। দর্শক, এই ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি।